প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা যারা আমাদের এই নিয়মিত আয়োজন দেখেন, আমরা জানেন যে প্রতিদিন সমসাময়িক ঘটনাবলী নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই এবং আমরা চেষ্টা করি যে আন্তর্জাতিক অঙ্গনের কিছু খবর আপনাদেরকে দেওয়ার জন্য বা বিশ্বব্যাপী যা ঘটছে সেটির নেপথ্যে কেন ঘটছে, কি কারণ, সেগুলো আপনার সামনে আনার চেষ্টা আমরা করি। আমরা আজকে আন্তর্জাতিক একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এবং নিশ্চয়ই যারা গণমাধ্যম দেখেন কিংবা গণমাধ্যমের খবরের খোঁজ খবর রাখেন, বিশ্বজুড়ে অস্থির রাজনীতির চিত্রটি এখন এরকম। বিশেষজ্ঞরা বলছেন, পণ্ডিতেরা বলছেন যে এই অস্থিরতার পিছনে রাজনীতি, আবার কেউ কেউ বলছেন যে রাজনীতিটা খুব বড় না হলেও বড় কারণ হচ্ছে অর্থনীতি। মানে একটা সমান সমান ভাব, যেমন অর্থনীতি তেমন রাজনীতি। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার চিত্রটি আসলে কি? বাংলাদেশ কি ঝুঁকিমুক্ত, কিংবা ঝুঁকিমুক্ত কি দক্ষিণ এশিয়া? এই প্রশ্ন কিন্তু আমরা করতেই পারি, রাখতেই পারি, আমাদের আজকের যারা বিশ্লেষক আছেন তাদের কাছে শুনতেই পারি। কিন্তু সবাইকে ছাপিয়ে আন্তর্জাতিক বিশ্লেষক রবার্ট ফিস্ক আজকে একটি মন্তব্যে তিনি বলেছেন যে বৈশ্বিক সন্ত্রাস আর মধ্যপ্রাচ্যের আগুনের আঁচ ইউরোপ পেরিয়ে দক্ষিণ এশিয়ায় অর্থাৎ পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের দিকে যাচ্ছে। সেই প্রস্তুতি কি সেই দেশগুলোর আছে? কেন বাংলাদেশের কেন এত গুরুত্বপূর্ণ, বা দক্ষিণ এশিয়াই বা কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রা থেকে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আর যাদের নিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজব তাদের মধ্যে আছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আছেন অর্থনীতিবিদ ডক্টর শফিকুজ্জামান স্যার, আমি অনেকদিন পর আপনাকে পেয়েছি এবং স্বাগত জানাচ্ছি। এবং প্রিয় দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানে একজন প্রত্নতাত্ত্বিক রেখেছি। আপনারা জানেন যে বিশ্বব্যাপী প্রত্ন সামগ্রী ধ্বংসের পেছনেও কি কারণ থাকতে পারে সেটি আমরা তার কাছ থেকে শুনবো। অধ্যাপক ডক্টর এ কে এম শাহনেওয়াজ স্যার আছেন আমাদের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন রাজনীতিবিদ জনাব ওয়ারেসাত হোসেন বেলাল, বীর প্রতীক এমপি। বেলাল ভাই, আপনি একমাত্র রাজনীতিবিদ এখানে আছেন। আছেন অর্থনীতিবিদ ডক্টর আহসান এস মনসুর। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। যেমনটা বলছিলাম যে রবার্ট ফিস্কের সেই মন্তব্য যে এই আমরা আজকে যে মুহূর্তে কথা বলছি তখন অভিবাসীদের বিশাল একটি লাইন জার্মানির দিকে যাচ্ছে, হাঙ্গেরির দিকে যাচ্ছে, পোল্যান্ডের দিকে যাচ্ছে, মানে যেমনটা আমরা বলছিলাম। কিন্তু সেই দক্ষিণ এশিয়ায় অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, ভারত সেখানে আসতে পারে এবং এর মধ্যে আমরা যুদ্ধ সংলাপ দেখছি ভারত পাকিস্তানের মধ্যে। এগুলোর মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পান কিনা? ধন্যবাদ। আজকে বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আজকে আমাকে আনার জন্য, তাদের কথায় শোনার জন্য আমি প্রস্তুত বেশি, নিজে বলাচ্ছে। তবে আমি একটা জিনিস বলি যে বর্তমান বিশ্বে আন্তর্জাতিক, যেটাকে ইংরেজিতে বলে প্যারাডাইম, তার মধ্যে রাজনীতি, অর্থনীতি এবং সন্ত্রাস, এই তিনটের ভূমিকা অত্যন্ত ইন্টারঅ্যাক্টিভ এনগেজমেন্ট যেটাকে বলা যায় সেইভাবে দেখা উচিত। তুমি দক্ষিণ এশিয়ার কথা নিয়ে এসছো প্রণব, সেটা দক্ষিণ এশিয়ার ব্যাপার নিয়ে আমাদের মনে রাখতে হবে যে রেফিউজি বলতে যদি আমরা যাদেরকে বলি, কেন একটা পার্থক্য আছে রেফিউজি আর মাইগ্রেন্টের মধ্যে। মাইগ্রেন্ট হচ্ছে যারা অর্থনৈতিক নিজেদের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য উৎসুক, আর রেফিউজি হচ্ছে যারা বিভিন্ন কারণে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিংবা মানবাধিকার তাদের নেই কিংবা তাদেরকে বিতাড়িত করা হচ্ছে, তাদের সেসব কারণে তারা দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। বর্তমান প্রেক্ষিত যদি আমরা দেখি, প্রথম লার্জ ইনফ্লাক্স অফ রেফিউজিস যেটা ঘটে গত 10 বছরে, সেটা হচ্ছে আফগানিস্তান থেকে, যখন প্রায় 17 লক্ষ লোক তারা দেশ ছেড়ে পাকিস্তানে অনুপ্রবেশ করল, আর প্রায় 4.5 লক্ষ আফগান তারা পশ্চিম দিকে গিয়ে ইরানে গিয়ে ওখানে তারা জায়গা নিল। এইটার পরে, এই যে 21 লাখের পরে দ্বিতীয় যেটা দেখা গেল সেটা হচ্ছে আফ্রিকায়। আমরা দেখেছি আফ্রিকায়, ওখানে রুয়ান্ডা যখন গন্ডগোল, রুয়ান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, বুরুন্ডি, এই এলাকায়, এবং এছাড়া সিয়েরা লিওন এবং লাইবেরিয়ার মধ্যে গন্ডগোল, এবং ওপরের দিকে সেটা হচ্ছে মালি এবং ও তার সঙ্গে আছে আরো 2-1টা আফ্রিকান দেশ, তাদের নিয়ে গন্ডগোলটা। বর্তমান প্রেক্ষিতটা আমাদের মনে রাখতে হবে যে আজকে
যদি কোনো কারণে এই লক্ষ লক্ষ লোক অনুপ্রবেশ করছে, কেউ যাচ্ছে টার্কি হয়ে সরাসরি, কেউ যাচ্ছে গ্রিস থেকে পার হয়ে, সমুদ্র পার হয়ে গ্রিসে যাচ্ছে টার্কির থেকে, আবার কেউ যাচ্ছে টার্কির থেকে সরাসরি বুলগেরিয়া হয়ে, ওখান থেকে ম্যাসিডোনিয়া হয়ে, আলবেনিয়া হয়ে, হাঙ্গারি হয়ে ওপরের দিকে, আবার কেউ কেউ উত্তর আফ্রিকার কোস্ট লাইন থেকে তারা যাচ্ছে ইটালি হয়ে। জি স্যার। কিন্তু এর মধ্যে প্রশ্ন উঠছে যে দক্ষিণ এশিয়া বাংলাদেশের কথা উঠছে, কারণটা কি? একটাই কারণ, অনেক বাঙালি যারা ওখানে মধ্যপ্রাচ্যে কাজ করছিল এবং আমাদের এক্সপ্যাট্রিয়েট লেবারার হিসেবে ছিল, অনেকে আবার অন্যান্য কাজে ছিল, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ টেকনিক্যাল ইয়েতে, তারা ফ্যামিলি নিয়েও গেছে, ওখানে বাচ্চা কাচ্চারা লেখাপড়া করছে, স্ত্রীর সঙ্গে আছে। হঠাৎ করে লিবিয়ার ক্ষেত্রে বিশেষ করে there is no government there anymore, বেতন নেই, কোনো কিছু নেই, তখন তারা ভাবছে যে এখানে কি করে আমরা থাকবো এরকম একটা সন্ত্রাসী পরিবেশে, আমরা চেষ্টা করি ইউরোপে ঢুকতে। কেন অনেকে এদের মধ্যে আত্মীয় স্বজন যারা ইউরোপে অলরেডি ওখানে অনুপ্রবেশ করেছে এবং আছে, তো সেই কারণে পুরো জিনিসটার একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল হয়েছে। আমি শিওর পরে আমরা আলোচনা করব। স্যার, তাহলে আপনি বলতে চাইছেন যে যেহেতু সেখানে বাংলাদেশি অধিবাসী আছে, তারা অনেকটা ঝুঁকিতে আছেন এবং এ কারণে বাংলাদেশেরও আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা। কিন্তু রবার্ট ফ্লিক্স তার প্রতিবেদনে বাংলাদেশে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ওদের কারণে না, বাংলাদেশ আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমাদের এখানে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে যারা সন্ত্রাসী, যারা ধর্মের নামে ধর্মকে অপব্যবহার করছে, তারা একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি দ্বিপাক্ষিকভাবে, একটা হচ্ছে রোহিঙ্গার অনুপ্রবেশ, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভেতরে অন্তর্নিহিত ভেতরে একটা জালের সৃষ্টি করা, সেই রকম মানে সেটা তো আছেই, অনেকদিন থেকেই চলছে এবং চলছে। স্যার, আমি একটু আহসান এস মনসুর স্যারের কাছে যেতে চাই। স্যার, আমি অনুষ্ঠানের শুরুতে যেমনটা বলছিলাম যে আমরা এই যে মধ্যপ্রাচ্যের যে সংকটটি আমরা দেখছি, বিশেষজ্ঞরা কেউ কেউ বলছেন যে এটি অর্থনীতি হচ্ছে এই সংকটের প্রধান একটা ব্যাপার, আবার কেউ কেউ বলছেন যে তার চাইতে অধিকতর ব্যাপার হচ্ছে রাজনীতি, আবার কেউ বলছেন যে রাজনীতি অর্থনীতি দুটোই মিক্সড। আপনার কাছে কি মনে হয় যে স্যার তেলের দাম কমছে, স্বর্ণের দাম কমছে, আবার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে মানে এই অস্থিরতা, আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম আমরা রেখেছি অস্থিরতা রাজনীতির না অর্থনীতির। স্যার, না, একদিকে আমরা রাজনৈতিক অস্থিরতার কথা শুনলাম, জমির ভাই খুব সুন্দরভাবে বলেছেন যে মাইগ্রেশন এবং ফোর্সড মাইগ্রেশন, যেটা বিভিন্ন স্থানে বিভিন্নভাবে ঐতিহাসিকভাবে আমাদের সাউথ এশিয়াতেও হয়েছে 47-এ হিউজ স্কেলে, যেটা স্কেল এখন পর্যন্ত কোনো দেশে হয় নাই, এমন মাইগ্রেশন হয়েছে সেটা। কিন্তু যে জিনিসটা একই সাথে কিন্তু অর্থনৈতিক অস্থিরতাও কিন্তু ভীষণভাবে বিরাজমান। যে মুহূর্তে আমরা সিএনএন বিজনেস সেকশন খুলি, সেখানে কিন্তু রাজনীতির চাইতে সেখানে হচ্ছে যে দরপতন, সোনার দাম পতন, পণ্যের দাম পতন, স্টক বাজারে দর পতন এবং অর্থনৈতিক গতিশীলতা হারিয়ে যাওয়া। চীনের প্রবৃদ্ধি কমে গেছে, ইউরোপের প্রবৃদ্ধি তো আগে থেকেই থমকে ছিল এবং সেটার ইম্প্যাক্টটা গ্লোবাল ইকোনমিতে পড়ছে। এই জিনিসটা কিন্তু ইন প্যারালাল চলছে। এই রাজনৈতিক অস্থিরতা যেটা একদিকে আছে, এটার অস্থিরতা মেইনলি অরিজিন করছে মিডল ইস্ট থেকে এবং সন্ত্রাসমূলক কার্যকলাপ থেকে। আরেকদিকে ইকোনমিক অস্থিরতাটা কিন্তু আরো ভয়ানকভাবে পশ্চিমা বিশ্ব এবং আমাদের ইস্ট এশিয়াকে খুব সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট করেছে। এখন পর্যন্ত সাউথ এশিয়াকে ইম্প্যাক্ট করে নাই। মানে ভারতের অর্থনীতি মোটামুটি ভাবে এখনো প্রবৃদ্ধি বজায় রেখেছে, বাংলাদেশও আছে এবং সাউথ এশিয়াটা মোটামুটি ভাবে অতখানি ইম্প্যাক্টেড হয় না, কিন্তু ইস্ট এশিয়া কিন্তু অলরেডি সিগনিফিকেন্ট ইম্প্যাক্টেড। এক্সচেঞ্জের প্রত্যেকটা পূর্ব এশীয় দেশে ইনক্লুডিং চায়না তাদের দরপতন হয়েছে এগেনস্ট ডলার। ইউরোপের খুবই অস্থিরতা, সেখানে বেকারত্বের বিরাট সমস্যা আছে। সেখানে আমরা গ্রিসের সমস্যা নিয়ে এখনো সবাই চিন্তিত যে গ্রিস কি আসলে সলভ হলো না এটা পোস্টপোন করা হলো, সেই সমস্যাটা আছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে আমরা বলবো যে একটু সুখবর, সেখানে একটু হাওয়াটা একটু ভালো, সেখানে কর্মসংস্থান হচ্ছে এবং অর্থনীতিটা মোটামুটি ভাবে 2008 সালে যে অবস্থায় ছিল আনএমপ্লয়মেন্ট, সেই অবস্থায় চলে গেছে, অর্থাৎ উন্নতি হয়েছে বেশ ভালোভাবে, যেটা ডেমোক্রেটের জন্য একটা ভালো সুখবর, আর সামনে ইলেকশন তাদের জন্য। তো সব মিলিয়ে বিশ্ববাজারে কিন্তু পরিস্থিতি খুব টালমাটাল। এখানে এর থেকে বের হয়ে আসতে কি করতে হবে সেটা নিয়েও বিভিন্ন বিতর্ক। কারণ একদিকে বলা হচ্ছে সবাই কম্পিটিটিভ ডিভ্যালুয়েশন করছে, সবাই ডিভ্যালু করছে, সবাই যদি ডিভ্যালু করে তাহলে কিন্তু কারোর জন্য এটা ভালো হয় না। স্যার, আমি আসবো, আমি একটু আমাদের শফিকুজ্জামান স্যারের কাছে যেতে চাই। স্যার,
মানে একটা ব্যাপার হচ্ছে যে এর আগে যখন বিশ্বমন্দা চলছিল এবং আমরা খুব কঠিন ভাবে লক্ষ্য করলাম যে সেই মন্দার মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি কিন্তু অনেকটাই সহনশীল এবং অনেকটাই গতিশীল ছিল এবং কেউ কেউ দুষ্টুমি করে বলে থাকেন বা ঠাট্টা করে বলে থাকেন যে বিশ্বমন্দা হলেও বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ভালোই হয়, বাংলাদেশের শ্রমিকের দাম বাড়ে, বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প এগিয়ে যায়, বাংলাদেশের চা এবং চামড়া প্লাস গার্মেন্টস শিল্প এগিয়ে যায়। মানে আপনি মানে কি মনে হয় স্যার, এগুলোর মধ্যে কি কোনো যোগসূত্র আছে নাকি শুধু বলার জন্য বলা? আচ্ছা, এখন আমার যেটা আপনি বললেন, অবশ্যই 2008 থেকে 9, 10 এবং 12 পর্যন্ত মোটামুটি আমরা একটা স্টেবল গ্রোথ কিন্তু আমরা অর্জন করেছি আর কি। এই 13 সালের পর থেকে আমাদের একটু ভাটা এসেছে, 14, 15 আরো গিয়েছে, এবার এবছর আমরা দেখছি। এটা অনেকটা কারণ উনি যেমন ডক্টর মনসুর বলেছেন আর কি, আসলে বাংলাদেশে এক্সপোর্ট কমে গেছে, আমাদের প্রায় 56% এক্সপোর্ট যায় আপনার ইউরোপীয় ইউনিয়নে। সেখানে ইউরোর দাম কমে যাওয়ার ফলে আগে যে বিক্রি করে আমরা যেটা হলো, আগে যে 1 ইউরোপে আমরা 1 ইউরো থেকে 110 টাকা পেতাম, সেখানে পাচ্ছি আজকে 85 টাকা। এটা একটা কারণ আগে। চায়নাতে আমাদের এটা কমে গিয়েছে এবং মিডল ইস্টের বাজারটা প্রায় আমরা হারিয়ে ফেলছি, সেটা ওই রাজনৈতিক কারণ আর কি। এক্সপোর্টটা কিন্তু আমাদের কমে গিয়েছে, এই অর্থনৈতিক যে মনোভাবটা চলছে, মানে টাকা ডিভ্যালুয়েশনের কারণে যে ইউরো যেটা হয়েছে চায়নাতেও হয়েছে, এবং আমাদের পণ্যের চাহিদা, তাছাড়া সমস্যা আমাদের কম্পিটিশনে আসছে ভিয়েতনাম, তারপরে মায়ানমার, ইন্দোনেশিয়া, আশেপাশের দেশ, সেখানে কিন্তু তুলনামূলকভাবে আমরা পেয়েছি। আমেরিকা আমাদের যে হার বাড়ছিল সেটা 2013 সালের পর থেকে সেটা আমরা কমে গেছে। সামগ্রিকভাবে আমাদের রপ্তানি এখনো যদিও পজিটিভে আছে, কিন্তু আগে যেমন 2012 সাল আগ পর্যন্ত আমরা মানে 10+ আমরা অর্জন করেছি, সেটা কিন্তু নেমে আসছে আর কি। কাজেই একটা এফেক্ট তার উপর আছে আর কি, চাহিদা কমে যাওয়ায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নে এবং আমেরিকাতে এবং চায়নাতে একটা প্রভাব আছে। তবে যে জিনিসটা এর সাথে যে আসছে মানে মাইগ্রেশনের ব্যাপারটা, আমি দেখেছি এর আগে কিন্তু মাইগ্রেশন, আমি যে দীর্ঘদিন ইউরোপে ছিলাম আর কি, সেখানে দেখেছি সেটা মূলত ছিল অর্থনৈতিক কারণ আর কি, অনেক আগে গিয়েছে। ইদানিং আর যে আসছে দারিদ্রের সাথে মাইগ্রেশন সম্পর্ক আছে কিনা, আমার মনে হয় এটা বিরাট একটা ইয়ে আছে, যে কোনো দেশে একদম স্থিতিশীল কোনো দিয়ে নাই। তবে আমি এটা বলি, যে দেশে দারিদ্র হার বেশি, যেখানে 30 থেকে 1/4 লোক দারিদ্র সঙ্গে, সেখানে স্থিতিশীল অবস্থা থাকতে পারে না আর কি। যেখানে মানে 10 কোটির লোকের যে 5 কোটি দারিদ্র হয়, সেখানে কি স্থিতিশীল ইয়ে করবো? শুধু দারিদ্র নয়, ধন বৈষম্য বিরাট একটা ব্যাপার। একটা দেশের ভিতরে দারিদ্র বৈষম্য, দারিদ্র হার, আর একটা হলো যে উন্নত অন্য দেশের যে বৈষম্য, সেটাও কিন্তু একটা বিরাট কারণ এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া যেটা। এবং অনেক সময় প্রায় 80 দশকে 90 দশকে যে সমস্ত দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি ছিল না, সেখান থেকে মাইগ্রেশন হচ্ছে অন্যতম কারণ দারিদ্র। আমি যেমন জার্মানি দেখেছি, আমার 10 বছর ছিলাম সেখানে, 80-90 দশকে প্রচুর বাংলাদেশে গিয়েছে, সেখানে বাংলাদেশের অবস্থা সেরকম ছিল না, অত অস্থিতিশীল ছিল না, তবে গিয়েছে। এটার কারণ হলো দারিদ্র আর কি। এখন যেটা ঘটেছে, এর সাথে আসছে রাজনীতি, বিভিন্ন বিশেষ করে মিডল ইস্টের যে ঘটনাগুলো আর কি, সে কারণে আমরা কিছুক্ষণ আগে জমির ভাই সেটা বললেন, যে হঠাৎ করে যে ঘটনাগুলো ঘটছে, তার লিবিয়াতে, সিরিয়াতে, তারপর অন্য দেশে, ইরাক তো আছেই আর কি। এই দেশগুলোর থেকে ব্যাপক হারে এটা গিয়েছে। তারপরও আর একটা আছে, সমাজতন্ত্রের পতনের পর এখান থেকে আর কি, সেখান থেকে দেখার পর যে সময়, সেখান থেকে এক সময় কিন্তু ব্যাপক মাইগ্রেশন চলে আসছে উপরে, এবং সেটা কিন্তু এখনো কন্টিনিউ আছে আর কি, এখন 2-1 দেশ ছাড়া আর কি। সামগ্রিকভাবে রাজনীতি, অর্থনীতি সবকিছু কিন্তু মূল কারণ। অর্থনৈতিক কারণ একটা হলো দারিদ্র, যেখানে সব বেশি থাকবে মাইগ্রেশন হবেই। জি স্যার, আমি আসবো, আমি একটু বেলাল ভাইয়ের কাছ থেকে রাজনীতির কথা শুনে আছি। বেলাল ভাই, স্যার যেরকমটা বলছিলেন, বা আমরা আজকের অনুষ্ঠানের আমি শুরুতে বলেছিলাম যে আমরা কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে। সেটি হচ্ছে এরকম যে, হ্যাঁ আমরা বুঝতে পারছি যে সেই মধ্যপ্রাচ্যের যে আগুনের আঁচ, সেটি ইতিমধ্যেই বাংলাদেশে আসছে, বা ইউরোপের যে স্যার বলছিলেন যে সেখানে দাম পতনের অন্যতম একটি কারণ ছিল এরকম যে ইউরোর দাম পতন ঘটেছে, যে কারণে আমরা কম পাচ্ছি। এটি একটি দিক। আবার আমরা আভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে সহিংস রাজনীতি দেখছি, বা আজকেরও দু একটি ঘটনা যদি আপনাকে জানাই, যে আবারও সেই সহিংসতার দিকে কিন্তু একটা জার্নির একটা চেষ্টা চলছে। আপনার কি মনে হয়? ধন্যবাদ। একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমাদের আলোচকরা আলোচনার মধ্যে একটা বিষয় নিয়ে এসছেন, সেটা হচ্ছে যে আমেরিকা কিন্তু 2008-এ তাদের ইকোনমি আমরা দেখছি কিছুটা স্টেবল ইকোনমি, কিছুটা তারা স্টেবল হয়েছে। এখন
যদি খোলাখুলি আলোচনা করতে যাই তাহলে মূল সমস্যাটা তো কোত্থেকে শুরু হয় এবং কারা সমস্যাগুলো কোথায় ছড়িয়ে দেয় সে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। এখন আমাদের দেশে মূলত বাংলাদেশে আজকে থেকে 10 বছর আগে বলেন, তারও আগে বলেন এবং সমসাময়িক কালেও বলেন, অনেকবার চেষ্টা হয়েছে কিন্তু বাংলাদেশকে একটা অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার জন্য অনেকভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু সেগুলো সফল হয়নি। সফল হয়নি তার প্রধান কারণ আমি বলবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন একজন মানুষ। উনি আগে ভাগেই ফোর্সি করতে পারেন যে কামিং ডেজ গুলো কি আসছে। অনেক আগে 6 মাস 1 বছর আগে কিন্তু উনি ভিউ করেন, ভিউ করে কিন্তু স্টেপ উনি নিয়ে নেন, আগে ভাগেই উনি স্টেপগুলো নেন। উনার স্টেপগুলো নেওয়ার কারণে যে এই ধরনের একটা সিচুয়েশন আমাকে মোকাবেলা করতে হবে, এই সিচুয়েশনটাকে মোকাবেলা করতে হলে আমাকে এই মুহূর্তে কি কি মেজারগুলো নিতে হবে, সেই মেজারের মধ্যে আমরা দেখেছি যে উনি অর্থনৈতিক সমৃদ্ধির দিকে ভীষণভাবে নজর দিলেন, ভীষণভাবে নজর দিলেন। বিশেষ করে এই যে বিএনপি গত আন্দোলনটা করলো, এই আন্দোলনের আগে আমাদের দেশ কিন্তু অনেক সুন্দর এগিয়ে যাচ্ছে, অর্থনৈতিকভাবে অনেক সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তারপর বিএনপির আন্দোলনের কারণে অনেক আমরা একটু পিছিয়ে গেলাম। তারপর আবার মাননীয় প্রধানমন্ত্রী তার দৃঢ় নেতৃত্ব দিয়ে সবকিছু ঠিক করে আবার এগিয়ে গেলেন। এখন প্রশ্ন হলো যে এই যে বাংলাদেশকে ঘিরে যে এই ধরনের চক্রান্তগুলো বারে বারে চক্রান্তগুলো আসছে, বা এটার কিন্তু হুট করে আসছে তা কিন্তু না, এটার মধ্যেও সামগ্রিক যে বিশ্ব যে আজকে পরিস্থিতি এবং সেই রবার্ট ফ্লিসকের বক্তব্য যে সেই আগুনের আঁচ, এই আগুনের আঁচটা এইভাবে আরো ভয়ঙ্কর ভাবে আমরা দেখতে পেতাম যদি না মাননীয় প্রধানমন্ত্রী এই স্টেপগুলো না নিতেন, তাহলে কিন্তু আমরা আরো ভয়ঙ্কর হতো আমাদের অবস্থা। এবং সেখানকার সেই যে ইরাকের কথা ধরি, আমরা লিবিয়ার কথা ধরি, আমরা সিরিয়ার কথা ধরি, আমরা লেবাননের কথা ধরি, সেই সমস্ত জায়গায় যে ধরনের পরিস্থিতি বিরাজমান ছিল, আমাদের এখানে সেই ধরনের একটা পরিস্থিতি আমরা হয়তো এখন এটা ভিউ করছি না, কারণ আমরা এখানে হয়নি, সেই জন্য কিন্তু আমরা ভিউ করছি না। 71 সনে আমরা দেখেছি, আর বিএনপি জ্বালাও পোড়াও যখন করেছে এইবার, সেই সময় আমরা এটা প্রত্যক্ষ করেছি। কিন্তু আবারও বলবো যে এটার সাথে অর্থনীতি তো অবশ্যই জড়িত, রাজনীতি আরো বেশি জড়িত। সেই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী অর্থনীতির উপর জোর দিলেন এবার। অর্থনীতিকে স্টেবল করে উনি রাজনীতিটাকে ঠিক করতে চাইলেন। জি বেল ভাই, আমি আবারও আসবো আপনার কাছে। শাহনেওয়াজ স্যার, আপনার কাছে একটু আসি। মানে আমার কাছে যেটি মনে হয় যে বিশ্বব্যাপী প্রত্নতত্ত্বের যে সামগ্রীগুলো আছে, নিদর্শনগুলো আছে, সেগুলোর উপর যেভাবে আমরা হামলা দেখছি, আপনার নিশ্চয়ই মনে আছে যে অতি সম্প্রতি সিরিয়া এবং ইরাকের যে ঘটনাগুলো ঘটেছে, কিংবা এর আগে আফগানিস্তানের সেই বৌদ্ধ মূর্তি থেকে শুরু করে, মানে এই যোগসূত্র এটি। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে 1/11 যখন চলছিল এই বাংলাদেশে, তখন বেশ কিছু প্রত্ন সামগ্রী সেখানে ফ্রান্সে নিয়ে যাওয়ার একটি প্রবণতা কিন্তু ছিল, এবং সেটি বাংলাদেশের মানুষ সেই মুহূর্তে আন্দোলন করেছে এবং সেটি থামিয়েছে। আমি সর্বশেষ অমর্ত্য সেনের এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস নিয়ে তার একটি ছোট্ট একটি লেখায় তিনি বলছিলেন যে আসলে এখানেও এই ঘটনা থেকেও বাংলাদেশের মানুষের কাছে অনেক কিছু শেখার আছে, যে সেই 1/11 সেই ঘটনা কি তুলে যে আন্দোলনের দাবির মুখে সেই প্রত্ন সামগ্রী তখন বিদেশে পাঠানো হয়নি। অর্থাৎ তাহলে প্রত্নতাত্ত্বিক যে সামগ্রীগুলো আছে সেগুলি এতই হেলানো জিনিস যে মানে কি যে কেউ ধ্বংস করে দিবে এবং বিশ্বব্যাপী এটির কোনো প্রতিক্রিয়া হবে না, হলেও খুব সামান্য। মানে কি মনে হয় আপনার, যে এটা কি আরো প্রকট, নাকি এখানে রাজনীতি এখানেও অর্থনীতি? না, বটেই। যদি আপনি আমাদের পুরনো ইতিহাস থেকে আসেন, এটা কিন্তু হঠাৎ আচমকা চমকে যাওয়ার মতো ঘটনা না, এটা একটা সুনির্দিষ্ট একটি পরিকল্পনা এখানে কাজ করে। আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিত দিয়ে যদি আসি, তাহলে বিষয়টি বুঝতে খুব সহজ হবে বলে আমার মনে হয়। সেটা হচ্ছে, দেখেন, যখন পাল রাজাদের সময়কাল ছিল, খুব সুন্দর একটা সময় ছিল, আমরা বলি 400 বছরে সব ধরনের উন্নতি হয়েছে, শিক্ষা, সংস্কৃতি, ভাস্কর্য, স্থাপত্য ইত্যাদি ইত্যাদি। কিন্তু পালরা বাঙালি ছিলেন। মুশকিল হলো, সেনরা যখন পালদের ক্ষমতা কেড়ে নিল, সেনরা বহিরাগত। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের পুরো ক্রনোলজিটা বোঝার জন্য। সেনরা বহিরাগত, চাকরি করতে এসেছিল পালদের সেনাবাহিনীতে, ওদের দুর্বলতার সুযোগে তারা ক্ষমতা দখল করে নেয়। ক্ষমতা দখল করার পরে ওদের ভীতি ছিল, কারণ আমরা
আর্য গ্রন্থ থেকেই যখন দেখি যে এদেশের মানুষ বরাবর প্রতিবাদ করে, এই ভীতিটা তাদের পেয়ে বসেছিল বলেই এরা বিবেচনা করে ফেলেছে সংস্কৃতি ধ্বংস করতে হবে আগে, তাহলে যে পরের প্রজন্ম তারা তার সাংস্কৃতিক শক্তিটা ধারণ করতে পারবে না, আর না পারলে তার ইচ্ছে মতো শাসন করতে পারবে। ওই শক্তিটাকে তারা বুঝতে পারতো, এটা প্রচন্ড শক্তি, যে কারণে সেনরা এসেই শ্রেণী বিভাজন করে ফেললো, আমজনতা যাদের বলি শূদ্র বানিয়ে ফেললো এবং অধিকার বঞ্চিত করলো সব রকম, তার মধ্যে শিক্ষার অধিকার সবার আগে। শিক্ষা যদি নিয়ে ফেলে তার জন্য শাস্তি সবচেয়ে বড়, তাহলে এরকম একটা নিরীহ বিষয়ের উপর এত বড় শাস্তি, তার মানে ওখানেই তার সংকট, যে ওখানেই সে তার সংস্কৃতিকে খুঁজে পাবে। এটা যেমন ওই যুগটাই হলো। আবার আমরা দেখছি যে সেনরা এসে পালদের হাতে ক্ষমতা কেড়ে নিয়েছে, ফলে পালদের সংস্কৃতি শূন্য করতে হবে বৌদ্ধদের, যে বৌদ্ধদের সংস্কৃতি শূন্য করার জন্য বৌদ্ধ পীড়নটা সবচেয়ে প্রবল ভাবে করলো, যে কারণে অনেক দিন চললো এবং বৌদ্ধ উচ্চ যারা শিক্ষক বা এই জাতীয় যারা ছিলেন তারা শেষ পর্যন্ত বইপত্র বগল দাবা করে নেপাল তিব্বত চলে গেলেন, আর নিম্ন শ্রেণীর যারা তারা এসে অন্তজ শ্রেণী মিশে গেল সাধারণ হিন্দুর সাথে নিজেকে রক্ষা করার জন্য। একই কিন্তু আবার আমরা যদি আমাদের পাকিস্তানের জন্মের পরপরই যদি দেখি যে পাকিস্তানকে বাঙালিও অনেক আশা নিয়ে বানালো, তারা 4 মাস না যেতেই তাদের মোহ ভেঙে গেল। কেন? পাকিস্তানি শাসকের এত মাথায় কি দাঁড়ালো যে তখনই ভাষা নিয়ে তাকে পড়তে হবে? কারণ আমরা যদি ব্রিটিশ শাসন যুগের কথা মনে পড়ি, ওরা ক্ষমতায় এসে কলোনিয়াল রুল যখন শুরু হলো, তারা কিন্তু ফার্সি রেখে দিল, রাষ্ট্রভাষা ফার্সি রেখে দিল, কারণ ঝামেলায় জড়ানোর দরকার নেই, সময় আসলে ওরা ঠিকই ইংরেজি ভাষা গ্রহণ করে নেবে। ওই বুদ্ধিটা ওর ছিল। পাকিস্তানিদের ইচ্ছাটা ওই রকমই ছিল যে এদেশকে শোষণ করতে হবে, আর এই লড়াকু জাতিতে প্রতিবাদ করবেই, সুতরাং নতুন প্রজন্ম যাতে লড়াই না করতে পারে ওকে সংস্কৃতি শূন্য করতে হবে। স্যার আমি একটু থামাই আপনাকে, যেহেতু লড়াকু জাতির প্রতিবাদ করবেই, এটি আমাদের বাঙালি জাতিসত্তার মধ্যে আছে এবং সেই সত্তা এবং সেই চেতনা নিয়ে আমরা একটু এগোতে চাই। আমি আসবো আবার আপনার কাছ থেকে, আবারও শুনবো ডক্টর আহসান মহসিন স্যার। এরকম যখন চিত্রটি আমাদের সামনে আছে যে বাঙালি জাতি তিনি এগিয়ে যাবেন, তিনি সমস্ত ষড়যন্ত্র বুঝবেন, তারপরে বুঝে এগোবেন, কিন্তু অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাঙালিকে ধন্যবাদ দেয়। বাংলাদেশে এমন অনেক অর্থনীতিবিদ আছেন তারা সেই বিষয়গুলোকে খুব বেশি আমলে আনেন না। কিন্তু আমি যে প্রশ্নটি স্যারের কাছে করেছিলাম যে বিশ্বব্যাপী প্রত্ন সামগ্রী এতই কি হেলার বস্তু যে মানে এটা ধ্বংস করতে হবে, সেটাও কি ষড়যন্ত্রের পার্ট? সেটার মধ্যেও কি অর্থনীতি বা রাজনীতি খুঁজতে হবে? না, অবশ্যই আমরা সভ্য হইনি, অনেকেই তো এখনো সভ্য হয়নি, অ্যাটলিস্ট আমাদের মতে, আমার মতে, আমাদের না হলেও আইএসআইএল যেগুলো করছে এগুলো তো কোনো সভ্য সমাজের সংস্কৃতির কথা বলা যাবে না। কিন্তু তারা তাদের একটা স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন ঠিক করছে। তাদের উদ্দেশ্য হচ্ছে ক্যাওস সৃষ্টি করা, তাদের উদ্দেশ্য হচ্ছে যে অতীতকে ভুলে দেওয়া, এবং আমরা যেটা বলবো একই ক্রোনোলজি, একই জিনিস। এটা ইতিহাসে এখানে কিন্তু এখানে এর সঙ্গে ধর্মের কোন সংশ্লিষ্ট একেবারে, এটা সব ধর্মের সব ধর্মের নিদর্শনই হতে পারে। এটা ক্রিশ্চিয়ানিটিতেও এটা হয়েছে। তারপরে যখন স্পেনে যখন রিভাইভাল হলো ক্রিশ্চিয়ানিটি, তারা কি মুসলমান ধর্মের সবকিছু মুছে দেয় না? কর্ডোভাতে যে আমরা যে চার্চটাতে যাই 15th century, সেই চার্চটা কি একটা মসজিদ ছিল না? এটা তো সত্যি কথা। ফর্মুলা একই, সবাই ওটা ইউজ করে। যার যখন শক্তি আসে সে সেটাই ব্যবহার করার চেষ্টা করে, যাতে অতীতটাকে মুছিয়ে দিয়ে নতুন করে আমি একটা সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা আমার মতো করে আমি গুছিয়ে নিতে পারবো। এটা ক্রিশ্চিয়ানিটিতে হয়েছে, আমাদের আর্লি স্টেজ অফ ইসলামে হয়েছে, আমাদের আইএসআইএল এটা এখন চেষ্টা করছে, যেটা আমি মনে করি যে একটা ব্যর্থ চেষ্টা। এটা এই যুগে এটা হয়তো ওইভাবে নির্লজ্জভাবে করা সম্ভব নয়, আরো একটু ট্যাক্টফুলি করতে হবে, অনেক ট্যাক্টফুলি করতে হবে। ব্রিটিশরাও 250 বছর আগে এটা করে নাই, তারাও এটাকে বুঝতে পেরেছে যে এভাবে সরাসরি অ্যাটাক করলে পরে রিভার্সালটা তাড়াতাড়ি হয়। কিন্তু আমাদের এই ধর্মান্ধ এই গোষ্ঠীগুলো এরা এই শিক্ষাটুকু নেয় নাই, এরা সরাসরি ভাবে এটাকে অ্যাটাক করে, ফলে তাদের পরাজয় এটা হবে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, নৈতিকভাবে পরাজয় হবে এবং তারা ওইখানে ঐতিহাসিকভাবে এবং নৈতিকভাবে পরাজয় ঘটবে। তার আঁচ বাংলাদেশে লাগবে কি লাগবে না, দক্ষিণ এশিয়ায় লাগবে কি লাগবে না, এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। কিন্তু সেক্ষেত্রে সবচেয়ে বড় মানবিকতার কথা আমরা বারবার তুলি বা বলা হয়ে থাকে যে সবার উপরে মানুষ সত্য। মানে তাহলে কি আমরা বলবো যে সবার উপরে অস্ত্র বিক্রি সত্য? এটা কি আমরা বলবো?
তার আমি এই প্রশ্নের উত্তর নিয়ে আসছি। আমি আপনাদের সবার কাছ থেকে একটু উত্তর শুনবো। আমি ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। তো দর্শক, নিচ্ছি ছোট্ট বিরতি, থাকুন এটি নিউজের সঙ্গেই।